পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাই ফানুন। পর্ব সংখ্যা ২৬। পরাগ ভাইয়ের বিয়ে সন্নিকটে। বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে। বিয়ে বাড়ি, অথচ বিয়ের কোনো আমেজ নেই। না বাজছে সানাই, আর না আছে কারো চোখে খুশির ঝিলিক। বাড়িটা মনে হচ্ছে সাজানো কফিন। রং আছে কিন্তু প্রাণ নেই। পরাগ ভাই নিজেও কেমন গম্ভীর, মুখে একরাশ অচেনা নীরবতা। বিয়ের সময় মেয়েরা যেমন ঘরকুনো হয়ে যায়, পরাগ ভাইও তেমনি ঘরকুনো হয়ে গিয়েছেন। আমি জানি তিনি বিয়েটা বাধ্য হয়ে করছেন, কিন্তু কেন করছেন সেই কারণ আজও অজানা। অবশ্য আমি বেশ কয়েকবার পরাগ ভাইকে কারণ জিজ্ঞেস করেছি, কিন্তু তিনি এক এক সময় এক এক কথা বলেন। আমার দাদির ভাষায় বলতে গেলে মুখে এক কথা আর মনে আরেক কথা। তিনি কখনো বলেন পুষ্পাম্পর জন্য বিয়েটা করছেন, আবার কখনো বলেন আমার বাবার জন্য বিয়েটা করছেন, আবার কখনো বলেন তিনি সোনেরা ম্যামকে ভালোবাসেন তাই বিয়ে করছেন। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কারণ বুঝে গেছি পরাগ ভাই এখন এমন এক যুদ্ধের মাঝে আছেন যেখানে প্রশ্ন করলে কেবল ক্ষতটাই গভীর হবে। তবু ভিতরে ভেতরে একটা কৌতূহল, একটা অব্যক্ত ভয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিয়ের দিন যতই ঘনিয়ে আসছে ততই বুকের ব্যথা বাড়ছে। পরাগ ভাইয়ের পাশে আমি সোনেরা ম্যামকে ভাবতে পারছি না। বুক ফুঁড়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে এত যন্ত্রণা সহ্য করার থেকে মৃত্যুই শ্রেয়। আমি তো মরতেই চেয়েছিলাম, কিন্তু পরাগ ভাই আমাকে কেন বাঁচালেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? এই প্রশ্নের উত্তর জানাটা অতীব জরুরি। আমি সবে চোখের পানি মুছে দরজাটা খুলেছি, তখনই দুইটা হাত এসে আমার কোমর জড়িয়ে ধরে। ছোট ছোট হাতের স্পর্শে বুঝতে পারি এটা জিলাপি। আমি হাঁটু গেড়ে বসে জিলাপির গাল টিপে দিই, সুরসুরি দিই। জিলাপি খিলখিল করে হেসে ওঠে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে দেখি সেই মিষ্টি হাসি। জিলাপি হাসি থামিয়ে আমার হাত ধরে বলে, চলো। কোথায়? ড্রয়িং রুমে। আমি কথা না বাড়িয়ে জিলাপিকে নিয়ে ড্রয়িং রুমে আসি। ফ্লোরে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জিলাপি বই খাতা গুছিয়ে রাখছে। আমি তার পাশে গিয়ে বসি। সে মুখ ভার করে বলে, তোমার মামা পড়া পারে না, আমাকে ভুলভাল শেখায়। কি ভুলভাল শিখিয়েছে শুনি? জিলাপি ইংরেজি বই বের করে আমাকে দেখিয়ে বলল, বিএটি যদি ব্যাট হয় তাহলে সিএটি চ্যাট হবে, কিন্তু তোমার মামা বলছে ক্যাট হবে। প্রত্যুত্তরে আমি কিছু বলার আগেই ডোরবেল বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে মানুষটা দেখে কিঞ্চিত চমকায়। মানুষটা আর কেউ নয়, আমার সবচেয়ে বড় শত্রু সোনেরা ম্যাম। আমাকে দেখে মিষ্টি হাসেন তিনি। তার হাসি দেখে গা জ্বলে ওঠে আমার। ইচ্ছে করে ইঁদুর মুখে টুটি চেপে ধরে দম বন্ধ করে মেরে ফেলতে, কিন্তু নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করি, ম্যাম আপনি এই সময়ে আমার শ্বশুর বাড়িতে আমি আসতে পারি না বুঝি? আসতে পারবেন না কেন? অবশ্যই পারেন। আমার উপস্থিতি তোমাকে বোধহয় খুশি করতে পারিনি, তাই না? ও মা, খুশি হব না কেন? আমি খুব খুশি হয়েছি। এই দেখুন আমি খুশিতে নাচছি। সুনেরা ম্যাম কিছু বলার আগেই পেছন থেকে বড় মামের গলার আওয়াজ পাওয়া যায়। আরে সুনেরা জি, তুমি বাইরে দাঁড়িয়ে রয়েছে কেন? ভেতরে আসো মা। ম্যাম মুচকি এসে ভেতরে প্রবেশ করলেন। মামি ম্যামের সামনেই আমাকে কিছুক্ষণ বকাঝকা করলেন। আমি কেন এতক্ষণ ম্যামকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, কেন তাকে ডাকিনি, ব্লা ব্লা। অপমানে চোখের কোণে জল জমে আমার। ইদানিং বড় মানিমি আমাকে সহ্যই করতে পারেন না। আমার উপস্থিতি, কথাবার্তা, চালচলন সবকিছুতেই তার বিরক্তি প্রকাশ পায়। আমি সবটাই বুঝতে পারি, কিন্তু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আমি তাদের পাশ কাটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসি, উদ্দেশ্য নিজের রুমে যাওয়ার। কিন্তু হঠাৎই মামের কথা শুনতে পেয়ে পা থেমে যায় আমার। আন্টি বলছো কেন সোনেরা? মা হই তোমার। ম্যাম একগাল হেসে বললেন, ভুল হয়ে গিয়েছে আন্টি, এবারের মতো ক্ষমা করে দিন। মামি মেয়েকে রাগ দেখিয়ে বলেন, আবারও আন্টি? সরি মা। তোমার মুখে মা ডাকটা খুব মিষ্টি লাগছে সোনেরা। পরানটা জুড়িয়ে গেল। তুমি বসো মা, আমি জল খাবারের ব্যবস্থা করছি। তুমি হুট করে চলে এলে কি রেখে কি করব বুঝতে পারছি না। আপনাকে এত ব্যতিব্যস্ত হতে হবে না মা, আমি কিছু খাবো না। পরাগকে ফোনে পাচ্ছি না, তাই তাই সোজা বাড়ি চলে এসেছি। খুব ভালো করেছো। তোমার বাড়ি, তোমার যখন মন চায় চলে আসবে, কেউ কিচ্ছু বলবে না। সোনারা ম্যাম মিষ্টি হাসেন। কোমল স্বরে বলেন, পরাগ কি রুমে আছে মা? মামির হাসি মুখটা অন্ধকারে ঢেকে গেল। তিনি ক্ষীণ কণ্ঠে বললেন, ছেলেটাকে নিয়ে আর পারছি না। সেই সকালে কোথাও বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে ঠিক করে কথা বলে না, সময় মতো খায় না। আজ বাদে কাল বিয়ে, অথচ বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ভাবখানা এমন করছে যেন তাকে কেউ বাধ্য করছে বিয়েটা করতে। মামের কথা শুনে ম্যাম বিব্রত ভঙ্গিতে কাশতে শুরু করলেন। আমতা আমতা করলেন। আমি আসছি মা
বলেই সোনিয়ারা ম্যাম বেরিয়ে গেলেন। মামিকে কিছু বলার সুযোগই দিলেন না। মামির মনটা খারাপ হয়ে গেল। তবে আমার বেশ ভালো লাগছিল ইঁদুরমুখীটাই বিদায় হওয়ায়। ঘড়ির কাঁটায় রাত 10:50। হোমওয়ার্ক অসমাপ্ত রয়েছে, অথচ আমি বসে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছি। সব দোষ তিস্মার। ওই মেয়েটাই প্রথম শব্দের জাদু আমার শিরায় ঢেলে দিয়েছিল। তারপর থেকে শব্দরা আমার কাছে মদ হয়ে গেছে। এ যেন এক ভয়ঙ্কর নেশা। এই নেশায় আসক্ত হলে অ্যালকোহল আফিম লাগে না। এই নেশা অক্ষরে, অনুচ্ছেদে, নিঃশব্দ আবেগের। যে একবার পরে সে আর ফেরে না বাস্তবের মাটিতে, ডুবে যায় গল্পের সমুদ্রে। ঠিক যেমনটা আমি ডুবেছি। কয়েক পৃষ্ঠা পড়ার পর মনে হলো একটি চানাচুর মাখা হলে মন্দ হবে না। খেতে খেতে সম্পূর্ণ বইটা শেষ করতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমি 1 মিনিটও বিলম্ব না করে কিচেনে ছুটে আসি। একটা বাটিতে চানাচুরের কৌটা থেকে অল্প পরিমাণে চানাচুর ঢেলে নিই। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। আমার মন আনন্দে নেচে ওঠে। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। আমার ধারণাই ঠিক, পরাগ ভাই এসেছেন। কিন্তু তাকে কেমন যেন বিধ্বস্ত লাগছে। উস্কো খুস্কো চুল, লাল চোখ, মনে হচ্ছে নেশা করে এসেছেন। আমি বার কয়েক জিজ্ঞেস করলাম, পরাগ ভাই আপনি ঠিক আছেন? তিনি কিছু বললেন না। একবার আমার দিকে লাল চোখে তাকিয়ে দেখলেন। অতঃপর হেলে দুলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেলেন। আমি কিছুক্ষণ বাদে খাবার নিয়ে এসে দেখি তিনি এখনো ফ্রেশ হননি। ক্লান্ত দেহ, ঠিক যেমন ছিলেন তেমনই শুয়ে আছেন। এমনকি পায়ের জুতাটাও খোলেননি। আমি খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে পরাগ ভাইয়ের দিকে তাকিয়ে থাকি কিয়ৎক্ষণ। মানুষটাকে দেখে বড্ড মায়া লাগছে আমার। আমি নিঃশব্দে তার পায়ের কাছে বসে তার পা দুটো আমার কোলের উপর তুলে নিই। আলতো হাতে খুলে দিই জুতোর ফিতে। তারপর চোখ বুজে ঠোঁট ছুঁয়ে দিই সেই ক্লান্ত পায়ে। পরাগ ভাই তড়িৎ উঠে বসেন। তাকে দেখে কলিজার পানি শুকিয়ে যায় আমার। কিন্তু তিনি আমাকে অবাক করে দিয়ে আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়েন। আমার হাত দুটো টেনে নিয়ে নিজের মাথার উপর রাখেন। অস্পষ্ট স্বরে বলেন, মাথা টিপে দে। আহা, কি নিঃসংকোচ আবদার! নিজেকে সামলানো মুশকিল। আমি আলতো হাতে পরাগ ভাইয়ের মাথা টিপে দিই। চুলে বিলি কেটে দিই। তাকে এত কাছাকাছি দেখে আমার সেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায়। সেদিন পরাগ ভাই আমার কাছে এসেছিলেন, খুব কাছে। যতটা কাছে আসলে দুটো ঢেউ এক কাঁধে মিশে যায়। দুটো নিঃশ্বাস একই ছন্দে বাঁধে। দুটো শরীর নিজেরই গোপনতম অনুভবে গা ভাসিয়ে দেয়। মিনিট দশেক পর বুঝতে পারি পরাগ ভাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছেন। তার ঘুমন্ত মুখে পরপর কয়েকটা চুমো খাই। ঠিক একইভাবে সোনেরা ম্যামও তাকে চুমো খাবে ভাবতেই আমার ভেতরে আগুন জ্বলে ওঠে। পরাগ ভাইকে নিয়ে দূর অজানায় পাড়ি দিতে মন চায়, কিন্তু না। অনেক সহ্য করেছি। এবার সময় এসেছে আমার অধিকার বুঝে নেওয়ার। পরাগ ভাই কেবল আমার জীবনের গভীরতম সত্তা। তাকে আমি কারোর সঙ্গে ভাগ করব না। না ভালোবাসায়, না স্মৃতিতে, না কোনো লিজের কাগজে। তিনি আমার চিরস্থায়ী সম্পদ। আমার হৃদয়ের রাজমুকুটে খোদাই করা একমাত্র নাম পরাগ। এই বিয়ে হবে না। এই পাপড়ি হতে দেবে না। বিয়ে ভাঙার জন্য আমাকে যত দূর যেতে হয় যাব। প্রয়োজনে ঈদের মুখে সোনেরাকেই সরিয়ে দেব।